নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা মালায়ালাম সিনেমার কাহিনী শোনাবো, যেটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এটি একটা সার্ভাইভাল হরর থ্রিলার মুভি। বর্তমানে এই মুভিটির IMDb রেটিং হলো 8.4। এটি এমন একটা কাহিনী যা সিনেমার আকারে যদি না আসতো তাহলে হয়তো আমরা কোনোদিন জানতেই পারতাম না যে একটা বন্ধু তার বন্ধুত্বের জন্য নিজের জীবনের কত বড় ঝুঁকি নিতে পারে। এই ঘটনাটি ঘটেছিল 2006 সালে। আশা করি আপনাদের ভালোই লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাই দেরি না করে চলুন সরাসরি মূল কাহিনীতে চলে যাই। এখানে আমরা একটা ধাবা দেখতে পাই, যেখানে একজন ট্রাক ড্রাইভার খেতে এসেছিল। খাওয়ার পরে সে ধাবার মালিকের সাথে কথা বলতে বলতে একটা খবরের কাগজের কাটা অংশ তার চোখে পড়ে। সে সেই কাগজটা ধাবার মালিককে পড়তে বলে এবং সেটা পড়ার পর দুজনেই হতবাক হয়ে যায়। তখন ড্রাইভারটি তার ট্রাক নিয়ে তাড়াহুড়ো করে চার্চের দিকে যেতে শুরু করে। এরপরে আমরা গ্রামের ভিতরে একটা বিয়ে বাড়ি দেখতে পাই। সেখানে অনেক লোকই এসেছে আর সবাই খুব মজাও করছিল। তখন আমরা সেখানে প্রসাদ নামের একজনকে দেখতে পাই। সে সবার সাথে কথা বলতে বলতে বিয়ে বাড়িতে আসতে থাকে। তখন তার সুধীরের সাথে দেখা হয়, যে তার ক্লাসমেট ছিল। তারপর আমরা জানতে পারি যে সুধীর তার 11 জন বন্ধুর সাথে এই বিয়ে বাড়িতে এসেছিল এবং তাদের এই গ্রুপটিকে মঞ্জুমাল গ্রুপ বলা হয়, কারণ এটি মঞ্জুমাল গ্রামে অবস্থিত। তখনই আমরা দেখতে পাই গ্রুপের বাকিরাও সবাই খুব মজা করছিল। এরপর যখন সুধীর আর প্রসাদ কথা বলছে, তখন প্রসাদ জানায় সে একজন ট্যাক্সি ড্রাইভার। সে একটা ট্যুরিস্ট কোম্পানিতে কাজ করে এবং তারা যদি কখনো কোথাও বেড়াতে যেতে চায় তাহলে তার সাথে যেন যোগাযোগ করে, এবং সে তার নম্বরটি সুধীরকে দিয়ে দেয়। এদিকে বিয়েবাড়ির বাইরে মঞ্জুমাল বয়েজ এবং একই গ্রামের অন্য একটি গ্রুপের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এই দুটি গ্রুপ, এদের মাঝে রেষারেষিও খুব। এই দুই গ্রুপ মুখোমুখি হলেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়, কারণ কয়েকদিন আগেই মঞ্জুমাল ক্লাবের সাথে অন্য দলের দড়ি টানাটানি প্রতিযোগিতা হয়েছিল, আর সেখানে মঞ্জুমাল ক্লাব হেরে যায়। আর এটা নিয়েই দুই পক্ষের মধ্যে তর্ক তুমুল। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় এখনই আবার লড়াই হবে, দেখা যাক কারা জেতে। যেই কথা সেই কাজ, শুরু হয় প্রতিযোগিতা। কিন্তু যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও মঞ্জুমাল বয়েজ গেমটি হেরে যায়। এটা দেখে কুত্তানের খুব খারাপ লাগে, কিন্তু সে কাউকে কিছু বলে না। এর পরের দিন যখন সবাই ক্লাবে দেখা করে, তখন সুধীর সবাইকে বেড়াতে যাওয়ার কথা জিজ্ঞাসা করে। তখন আমরা জানতে পারি যে তারা সবাই অনেক দিন ধরে গোয়া যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু তাদের কাছে অত টাকা ছিল না। তাই তারা তামিলনাড়ুর একটা হিল স্টেশনে কড়াই টানালে যাওয়ার পরিকল্পনা করে। প্ল্যান করার সময় সুভাষ যেতে রাজি হয় না, তাই বাকি 10 জনকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয় আর প্রসাদের গাড়িও ঠিক করা হয়। প্রসাদের এই গাড়িতে 10 জনই যাওয়া যাবে, তবে শেষ মুহূর্তে এসে একজন বলে তার মিটিং আছে, সে যেতে পারবে না। তখন আরেক সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে এখন কে যাবে? এই মুহূর্তে একজনকে রেখে তো যাওয়া যাচ্ছে না, গাড়িতে যেহেতু একটা সিট আছে। তাই শেষ মুহূর্তে সুভাষকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সুভাষ যেতে রাজি ছিল না, কারণ তার বাড়িতে আর্থিক সমস্যা ছিল, তার কাছে কোনো টাকাও ছিল না। তাই কুত্তান তার বাড়িতে যায়, তার সাথে কথা বলে এবং তাকে টাকার চিন্তা না করে তাদের সাথে আসতে বলে। এদিকে আমরা লক্ষ্য করি যে সুভাষের মা এই বিষয়ে খুব একটা খুশি ছিল না, কিন্তু সে এই মুহূর্তে কিছু বলেও না। কিন্তু যাওয়ার পথে আর একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। সিজুকে না বললেও সেও যাবে, তাই জোর করে গাড়িতে উঠে পড়ে। কি আর করা, সবাই তো বন্ধু। তাই সিজুকে নিয়েই তারা গাড়িতে করে রওনা দেয়। সারাদিন সারা রাত যাত্রা করে অবশেষে তারা একটা লজে ওঠে। প্রথমে রেস্ট করে, এরপরে বেরিয়ে পড়ে। তারপরে এক এক করে প্রতিটি স্পট দেখে, অনেক আনন্দও করতে থাকে। প্রতিটি স্পট দেখা শেষ করে অবশেষে তারা হায়দ্রাবাদের জন্য রওনা হচ্ছিল। তখনই তাদের মনে হয় তারা তো একটা জায়গা মিস করে গেছে। কমল হাসানের একটা সিনেমার শুটিং হয়েছিল একটা গোয়াতে, তার নাম গুনাম কেভ, আর তারা তো সেখানেই গেল না। তখন তারা আবার গুনাম কেভের দিকে যাওয়ার জন্য রওনা দেয়। এই গুনাম কেভের স্পটে ঢোকার মুহূর্তেই আরমোগামের দোকান পড়ে। সে একজন স্থানীয় ব্যবসায়ী। আরমোগাম ওদেরকে বলে দেয় মনে হয় বৃষ্টি হবে, তাই তাড়াতাড়ি ফিরে এসো, আর এসে কিন্তু আমার দোকান থেকে খেয়ে যাবে। তাই ওরা সবাই মিলে ভিতরে চলে আসে। এর মধ্যে প্রসাদ বলে, দেখ ভাই, আমার সারা রাত জেগে ড্রাইভ করতে হবে, তোরা যা, আমি গাড়িতে বসে একটু রেস্ট করি। তাই প্রসাদকে রেখে বাকিরা ভিতরে চলে যায়। ঘুরতে ঘুরতে একসময় সুধীর বলে, এতক্ষণ যা দেখলি এটা তো ফেক, আসল গুহা তো নিচে। সে সবাইকে একটা গেটের সামনে নিয়ে যায়। গেটটিতে রেস্ট্রিকশন এরিয়া বলে লেখা ছিল। মূলত গুহাটি পাহাড়ের ঢালে। তখন সবাই বলে, তাহলে তো যেতেই হবে, দেখতে হবে কি এমন আছে। তখন কুত্তান বলে, দেখ ভাই,
খামোকা ফরেস্ট গার্ড ঝামেলা করবে, চল ফিরে যাই। তখন তারা দেখতে পায় 3জন লোক গুহা থেকে বেরিয়ে আসছে। এবার কি আর না গিয়ে থাকা যায়? এবার তো তারা যাবেই। তাই এই গেটটি ক্রস করে নিচে নেমে যায়। গুহাটি অনেক পুরাতন, আর এখানে বেশ কিছু গভীর গর্তও আছে। তাই বিপজ্জনক হওয়ার কারণে কয়েকটি স্থান বন্ধ করে রাখা ছিল। তারপর তারা সেগুলোকে উপেক্ষা করে গুহাতে ঢুকে পড়ে। এরপর যখন গুহার মাঝখানে আসে, সবাই নিজেদের মতন করে ঘুরে দেখছিল। একটা বড় পাথরে বেশ কিছু নাম লেখা ছিল, অর্থাৎ এখানে যারা এসেছিল কেউ তাদের গ্রামের নাম, নিজেদের নাম বা ভালোবাসার মানুষের নাম লিখে রেখে গেছে। তাই তারাও তাদের নিজেদের গ্রুপের নাম সেই পাথরে লেখে। অন্যদিকে তাদের কয়েকজন এক জায়গায় মানুষের কঙ্কাল দেখতে পায়। এরপরে পাথরে মঞ্জুমাল বয়েজ লেখা হলে সবাই মিলে তার সামনে ছবি তুলতে চায়। তখন সুভাষ সেখানে যেতে গিয়ে হঠাৎ করে পা পিছলে একটা গর্তের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণের জন্য সবাই তো চমকে যায় আর ভাবতে থাকে যে সুভাষ হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। কিছুটা সামনে এগোতেই তারা সেই গর্তটা দেখতে পায়। গর্তটা ছিল বেশ গভীর। আসলে এই গর্তের উপরে শুকনো পাতার আস্তরণ ছিল, তাই সুভাষ সেটা দেখতে পায়নি। তখন সবাই সুভাষকে ডাকতে শুরু করে। সুভাষের বন্ধুরা সবাই মিলে যখন সুভাষকে ডাকতে থাকে, তখন হঠাৎই গর্তের ভেতর থেকে এক ঝাঁক বাদুড় বেরিয়ে আসে। সেই বাদুড়ের দলকে বেরোতে দেখে বাইরের ট্যুরিস্ট গার্ড বেশ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, আগে তো কখনো এরকম হয়নি, তাহলে এখন কি হয়েছে? এত বাদুড় একসঙ্গে উঠছে কেন? সিন আবার চলে আসে মঞ্জুমাল বয়েজদের কাছে। তারা অনেকবার সুভাষকে ডাকার পরেও ভেতর থেকে সুভাষের কোনো সাড়াই পাওয়া যাচ্ছিল না। একসময় তারা আতঙ্কিত হয়ে পড়ে। তারা গর্তের ভিতরে ক্যামেরা দিয়ে ছবি তোলে। সেই ছবি জুম করে সুভাষকে দেখার চেষ্টাও করে, কিন্তু ছবিতে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। তারা বুঝতে পারে যে গর্তটা বেশ গভীর। তারা সবাই তখন একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। ঠিক তখনই অভিলাষ আতঙ্কিত হয়ে বলে, সুভাষ চলে গেছে, সে মরে গেছে, সে আর ফিরবে না। এই কথা বলতে বলতেই সে গর্তের ভিতরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তখন সবাই মিলে তাকে আটকায় এবং তাকে অন্য সাইডে নিয়ে যায়। তখনই সেই ট্যুরিস্ট গাইড ডোমিনোকে সেখানে দেখা যায়। সে গুহার ভিতরে চলে এসেছে। ট্যুরিস্ট গার্ডকে দেখে সবাই বলে ওঠে, আমাদের বন্ধু গর্তে পড়ে গেছে, প্লিজ তাকে বের করে এনে দিন। ট্যুরিস্ট গাইড তখন বলে, তোমরা এখানে এসেছো কেন? আর তোমাদের বন্ধু যদি গর্তে পড়ে গিয়েই থাকে, তাহলে তোমরা তাকে ভুলে যাও আর এখান থেকে এখনই বেরিয়ে যাও। কথা শুনে সবাই আরও জোরে কাঁদতে শুরু করে, কিন্তু তবুও তারা হার মানে না। তাদের মধ্যে 4জন সাহায্য খুঁজতে গুহার বাইরে চলে যায়। বাইরে এসে তারা এক ফটোগ্রাফারকে দেখতে পায় আর তাকে অনুরোধ করে বলে, ভাই, আমাদের এক বন্ধু গর্তে পড়ে গেছে। সে বলে, আপনারা সেখানে কেন গিয়েছেন? আর আপনাদের বন্ধু যদি সেই গুহার ভিতরে পড়ে গিয়ে থাকে, তাহলে তাকে ভুলে যান আর বাড়ি ফিরে যান। এই কথা শুনেই 4 বন্ধু এবার ফরেস্ট অফিসারের কাছে ছুটে যায়। সিন আবারও তখন গুহার ভিতরে চলে আসে। সিজু এদিকে অভিলাষকে সামলানোর চেষ্টা করছে। এদিকে 4 বন্ধু অনেক খোঁজাখুঁজি করেও ফরেস্ট অফিসারকে খুঁজে পায় না। তখন তারা আর্মোগামের দোকানের কাছে চলে আসে। দোকানে এসে আর্মোগামকে সব খুলে বলে আর বলে ফরেস্ট অফিসারকে কোথায় পাওয়া যাবে তার জিজ্ঞাসাও করে। তখন আর্মোগাম বলে, এখন তোমরা আসলে কিছুই করতে পারবে না, তাই তোমাদের বন্ধুর কথা ভুলে যাও আর বাড়ি ফিরে যাও। এমন সময় দোকানের ভিতর থেকে দোকানদারের মেয়ে বেরিয়ে আসে আর বলে, আগে আপনারা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করুন, এরপর যা করার পুলিশই করবে। এই কথা শুনে তাদের মধ্যে 3 জন পুলিশ স্টেশনের দিকে ছুটে যায় আর একজন আর্মোগামকে সাথে নিয়ে সেই গুহার ভিতরে যায়। আর্মোগাম তার দোকান থেকে কিছু লেবু নেয়। সে বলে, আমি শুনেছি গুহার ভিতরে অনেক খারাপ আত্মা থাকে, এই লেবু আমাদেরকে খারাপ আত্মাদের হাত থেকে রক্ষা করবে। এদিকে 3 বন্ধু ড্রাইভার প্রসাদের কাছে আসে আর তাদেরকে দ্রুত পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলে। এরপরে সিজু অভিলাষকে গুহার বাইরে একটা পাথরের উপর বসিয়ে শান্ত করার চেষ্টা করছিল এবং পরে সে গুহার ভিতরে যায়। আর্মোগাম সেখানে এসেই সবাইকে একটা করে লেবু দেয় আর তাদেরকে গর্ত থেকে দূরে আসতে বলে। এইদিকে দেখতে দেখতে আবহাওয়া বদলে যেতে থাকে। চারিদিকে কালো মেঘ ছেয়ে যায়, জোরে বাতাসও বইতে থাকে। দেখে মনে হয় যেন ভীষণ বৃষ্টিপাত হবে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত শুরুও হয়ে যায়। অভিলাষ আগে গুহার বাইরে বসে থাকে। এদিকে প্রসাদরাও এখনও থানায় পৌঁছায়নি। সবার মনের মধ্যে এখন একই জিনিস কাজ করছে, তাহলে কি হবে? এদিকে বৃষ্টির জল গুহার মধ্যে পড়ছে। এতক্ষণে প্রসাদরাও থানায় পৌঁছে গেছে। ভিজতে ভিজতে থানায় ঢুকেই তারা কনস্টেবলকে অনুরোধ করে বলে, স্যার, আমাদের এক বন্ধু গর্তে পড়ে গেছে, প্লিজ ওকে বাঁচান। সেই পুলিশ অফিসার জানতে চায় কোথায়। প্রসাদ তখন গুনা কেভের কথা বলতেই তারা সবাই একরকম চমকে ওঠে। তারা বলতে শুরু করে, তোমরা কেন সেখানে গিয়েছিলে? তোমাদের বন্ধু যেখানে গিয়েছে সেখান থেকে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না। তোমরা তো জানো না ওই জায়গার আসল নাম কি।
তোমরা সেখানে কেন গিয়েছো? এরপর তিনি গুহার ব্যাপারে বলতে শুরু করেন। তিনি বলেন, ওই গুহাকে ডেভিলস কিচেন বলা হয়, কারণ সব ডেভিল সেখানে তাদের খাবার রান্না করে খায়। এখানে আমরা পুলিশের রাইটার, দোকানদার আর ট্যুরিস্ট গাইডের কাছ থেকে গুনাম কেভের ব্যাপারে জানতে পারি। কমল হাসান এখানে তার গুনাম সিনেমার শুটিং করার পর থেকে এই গুহাকে গুনাম গুহা নাম দেওয়া হয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর নাতিসহ 13 জনেরও বেশি লোক সেই গর্তে পড়েছে। তাদের লাশ পর্যন্ত ফিরে আসেনি। মন্ত্রী তার নাতির মৃতদেহ নিয়ে আসার জন্য 15 লক্ষ টাকা পুরস্কার দিতে চেয়েছিল, কিন্তু কেউ তাকে সেখান থেকে বের করে আনতে রাজি হয়নি। যেখানে একজন মন্ত্রী কিছু করতে পারেনি, সেখানে তোমরা কেরালা থেকে এসে এখানে কি করতে পারবে? এর মধ্যে যখনই সেখানকার ইন্সপেক্টর এইসব কিছু জানতে পারে, সে তাদেরকে এলোপাতাড়ি মারতে শুরু করে। তার কথায়, তোরা তোদের বন্ধুকে মেরে ফেলে দিয়ে ওকে খুন করে এখানে ঝামেলা করছিস। এদিকে একজন ফরেস্ট গার্ডকে খুঁজে বের করে খবর দেয় যে একজন গর্তে পড়ে গেছে। শোনা মাত্রই ফরেস্ট গার্ড সেখানে দৌড়ে আসে। এদিকে বৃষ্টির জল গড়িয়ে গুহায় সেই গর্ত দিয়ে পড়তে শুরু করে। কুত্তান সেটা দেখে বলে, এভাবে যদি জল পড়তে শুরু করে তাহলে তো সুভাষকে আর বাঁচানো যাবে না। সবাই বৃষ্টির জল আটকাতে যে যেভাবে পারছে নিজেদের গা দিয়ে জল আটকানোর চেষ্টা করছে, কিন্তু তাতে কি আর জল আটকানো সম্ভব? বৃষ্টির জল গড়িয়ে পড়ে যাচ্ছে। কুত্তানদের কথায় বন্ধুকে বাঁচাতে হবে, সেটা যেভাবে হোক। এদিকে আবার এই খবর মিডিয়া পর্যন্ত পৌঁছে গেছে। এখন পুলিশও নিরুপায়। ইন্সপেক্টর একজন পুলিশ মধুকে ডেকে বলে যে এই 4 জনকে নিয়ে গুহায় গিয়ে দেখো যে কিভাবে হলো আর কি অবস্থা। যাওয়ার সময় টর্চ আর দড়ি নিয়ে যাবে। এই জন্য সে ইন্সপেক্টরের কথা মতন প্রসাদদের নিয়ে বেরিয়ে পড়ে। তবে সে আগে উদ্ধার করতে না গিয়ে তার জন্য মদের বোতল আর সিগারেট কিনে আনতে বলে। সবাই তো পুরো হতবাক, তাই আগে তার জন্য এসব কিনে আনতে হয়। এর মধ্যেই আমাদেরকে সুভাষের এক ছোটবেলার দৃশ্য দেখানো হয়। সুভাষ বন্ধুদের সাথে নদীতে গিয়েছে। অন্যরা ঝাঁপ দিলেও সুভাষ সাহস পাচ্ছে না। অবশ্য সবার অনুরোধে সুভাষ ঝাঁপ দেয়। আর তখনই দেখানো হয় সুভাষ যখন গর্তে পড়েছিল তখন বারবার পাথরের সাথে আঘাত খেয়ে খেয়ে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। তার জামা কাপড় ছিঁড়ে রক্তাক্ত হয়ে শেষমেশ সে একটা পাথরের উপর পড়ে আছে। তখন গাড়িতে আস্তে আস্তে সেই পুলিশটি মদ খেতে থাকে। তখন প্রসাদ পুলিশটিকে বলে, আমাদের বন্ধু সেই কখন থেকে পড়ে আছে, এখনও কি অবস্থা তাও আমরা জানি না, আর আপনি উদ্ধার করতে না গিয়ে এসব করছেন। তখন মধু বলে, দেখো, আমার সাথে রাগ দেখিয়ে লাভ নেই। আমি আমার বহু বছরের অভিজ্ঞতা থেকে বলছি, তোমাদের বন্ধু এখনও বেঁচে নেই। ওই গর্ত থেকে এখন পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি। এই কথা বলতে বলতেই তারা সেখানে পৌঁছে যায়। এদিকে সবাই সেখানে পৌঁছালে কুত্তান জানতে চায়, এত দেরি করলি কেন, আর পুলিশ কোথায়? একজন বলে, পুলিশ বলছে আমরা নাকি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, এর জন্য আমাদেরকে অনেক মেরেছে। একজন পুলিশ প্রসাদের সাথে আসছে। আর এর কিছুক্ষণ পর সেখানে মধু আসে আর এসে জানতে চায় কত সময় আগে পড়েছে। শুনেই সে বলে, তোমাদের বন্ধু এতক্ষণ আর বেঁচে নেই, তাই তোমাদের আর এখানে থাকা যাবে না, তোমরা সবাই চলো, বের হও। তখন অন্যরা বলে, ওকে রেখে আমরা কোথাও যাব না। মধু দেখছিল ওরা যাচ্ছে না, তাই প্রসাদকে বলে গাড়ি বের করতে, কিন্তু প্রসাদ সাথে সাথে বলে দেয়, আমি গাড়ি আনতে পারবো না। এর জন্য মধু প্রসাদকে একটা থাপ্পড় মারে, কিন্তু প্রসাদ বলে, আপনি আমার গাড়ি জ্বালিয়ে দিলে দিন, কিন্তু আমি গাড়ি আনবো না। তখন আর্মুগাম বলে, বৃষ্টিও কমে গেছে, 10-15 মিনিটের মধ্যে হয়তো থেমেও যাবে, তারপর তো আমরা ওদেরকে সাহায্য করতে পারবো। ওরা আমাদের গ্রামে এসেছে, ওদেরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। এরপর সবার অনুরোধে বৃষ্টিতে সবাই মিলে অপেক্ষা করতে থাকে। অবশ্য কিছু সময় পরই আবার বৃষ্টিও থেমে যায়, আর বৃষ্টি থামতেই সবাই আবার সুভাষকে ডাকতে থাকে। মধু বারবার বলতে থাকে, এখন তো বৃষ্টি থেমেছে, এখন এখানে থেকে কি করবে? তোমরা অন্তত স্টেশনে পৌঁছাও, এতে তো অন্তত পরিবারকে জানাতে পারবে। তখন কুত্তান কাঁদতে কাঁদতে বলে, ওর পরিবারকে কি জানাবো? ওকে ছাড়া আমরা কিভাবে বাড়িতে যাব? ওর মাকে কি জবাব দেব? ডোমিনো তখন বোঝায়, স্যার ঠিকই বলছে, চলো উপরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাক। এর জন্য সে সবাইকে ওঠানোর চেষ্টাও করছিল, কিন্তু কেউ উঠতে চাইছে না। গর্তের মুখে এসে সবাই সুভাষকে সুভাষ সুভাষ বলে চিৎকার করে। এদিকে আমরা দেখি সুভাষ উলঙ্গ অবস্থায় একদম নিচে হাঁটছে। সুভাষ একটু সামনে যেতেই দেখে তার বন্ধুরা সবাই পাহাড়ের উপরে গুহার মুখে দাঁড়িয়ে আছে। সবাই তাকে দেখে মজা করছে। সুভাষ সবার নাম ধরে ডাকছে আর চিৎকার করে বলছে, এই তোরা যাস না, আমাকে একা ফেলে যাস না। কিন্তু সবাই চলে যায়। আর এটা ভাবতে ভাবতেই সুভাষের জ্ঞান ফিরে আসে।
মানে সুভাষ এখনো জীবিত। এমন সময় সবাই যখন উপর থেকে চিৎকার করছে, সুভাষকে ডাকছে, তখন সুভাষের কান্নার শব্দ তাদের কানে পৌঁছায়। সবার মনে এতক্ষণ একটা আশার আলো ফিরেছে। সবাই তখন বুঝতে পারে সুভাষ এখনো বেঁচে আছে। ইন্সপেক্টর মধুও সেটা শুনে কনফার্ম করে। সেও বুঝতে পারে যে সুভাষ বেঁচে আছে। এর জন্য সে থানায় খবর দেয়। এর কিছু সময়ের মধ্যেই ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম সহ থানার সব পুলিশ সেখানে চলে আসে। একজন বড় অফিসার এসে গাড়ি থেকে নেমে আসা ফায়ার সার্ভিসের লোককে বলে, কোনো রিপ্লাই দিতে হবে না, ফর্মালিটিসের জন্য যা লেখা আছে শুধু তাই করো, বাকিটা আমি সামলে নেব। এতক্ষণে দিনের আলো ফুরিয়ে অন্ধকার নেমে আসে। বৃষ্টির জন্য গুহার বাইরে তখন কাদা মাটিতে স্লিপ হয়েছিল। এরপর ফায়ার সার্ভিসের লোকেরা এসে গুহার মধ্যে দড়ি ফেলে এবং তারা সুভাষকে ডেকে বলে, দড়ি দেখতে পাচ্ছ? দড়ি দেখলে দড়িটা ধরো। অনেকক্ষণ ধরে এটা চলার পরে সিজু এসে বলে, আপনারা কি মাছ ধরতে দড়ি ফেলছেন? ও কত সময় আগে পড়েছে। ও যদি দড়ি ধরে উঠতে না পারে, ওর অবস্থা হয়তো সেরকম নেই যে ও দড়ি ধরে উঠতে পারবে। আপনারা কাউকে নিচে পাঠান। বলা মাত্র ইন্সপেক্টর রেগে গিয়ে বলে, আমাদের কাজ শেখাতে এসেছো? 3 ডিপার্টমেন্টে কাজ করছে দেখছো না? তখন পাশে থাকা একজন টুরিস্ট গার্ড বলে, স্যার ও ঠিকই বলেছে, এই গর্ত সোজা না, আঁকা বাঁকা, দড়ি ফেললে ঠিকমতো যাবেও না, আবার নিচে অনেক ঠান্ডা, বেঁচে থাকলে বেশিক্ষণ বেঁচেও থাকতে পারবে না। তখন পুলিশ রেস্কিউ টিম থেকে একজনকে নিচে নামতে বলে, কিন্তু কেউ নিচে নামতে রাজি হয় না। একজন বলে, এটা অনেক বিপজ্জনক, আমি পারবো না স্যার। অফিসার অনেক বোঝানোর পরেও সে ভয় পাচ্ছে, সে নামতে চাইছে না। এমনকি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বডি উদ্ধার করতে যে লোক কাজ করে, সেও এই গর্তে নামতে সাহস পাচ্ছে না। এইভাবেই দেখা যায় যে কাউকেই পাওয়া যাচ্ছে না যে নিচে নামার জন্য। সবাই যার যার প্রাণের ভয় আছে। কুত্তানের তখন মনে পড়ে ছোটবেলায় বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে গিয়ে কান্না নামের একটি ছেলে জলের মধ্যে তলিয়ে যাচ্ছিল। তখন কুত্তান সাহস করে তাকে উদ্ধার করেছিল। কুত্তান বলে ওঠে, আপনারা কখন থেকে এটা ওটা করছেন, আপনারা না পারলে আমি নামছি। তখন সুধীর বোঝায়, দেখ কুত্তান, এমনিতেই নিচে একজন জীবনের সাথে যুদ্ধ করছে, আর এরপর তো আর আমরা তোর জীবন ঝুঁকিতে ফেলতে পারি না, তাই তোকে নামতে হবে না। কিন্তু কুত্তান বলে, এখানে ঝুঁকির কি আছে? ওকে বের করতে না পারলে আমরা সবাই ঝাঁপ দেব। তারপরও পুলিশ অফিসার তাকে বলে, দেখো নিচে অনেক বিপজ্জনক। তখন কুত্তান সুধীরের দিকে তাকিয়ে বলে, আমার জায়গায় তুই হলে তুই কি করতিস? তখন সুধীর বলে, তুই যদি না নামিস তাহলে আমি নামবো, কারণ সবার কাছে এখন সুভাষকে বাঁচানো ছাড়া আর কোনো চিন্তাভাবনাই নেই। সবার মাথায় তখন একটাই জিনিস কাজ করছে, যে কোনো মূল্যে সুভাষকে বাঁচাতে হবে। এরপর কুত্তানের সিদ্ধান্ত মতো তাকে নামানোর জন্য প্রস্তুত করা হয়। ফায়ার সার্ভিসের লোকেরা কুত্তানকে একটা দড়ি দিয়ে কিভাবে দড়িতে গিট দিতে হবে সেটা শিখিয়ে দেয়। কিন্তু কুত্তান সুধীরের দিকে তাকিয়ে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আগে নিচে নামি, তারপর দেখা যাবে। সবার চোখ তখন কুত্তানের দিকে। কুত্তানও বারবার সবার দিকে দেখছে, জানি না কি হতে যাচ্ছে। অবশেষে কুত্তানকে নামানো শুরু হয়। প্রথমে খুব ধীরে ধীরে নামানো হয়। কুত্তান নিচে নামছে আর সুভাষ বলে ডাকছে। তবে নামাটাও অত সহজ ছিল না, কারণ পাথরগুলো আঁকা বাঁকা। এদিকে নিচ থেকে সুভাষের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে না। হয়তো আরও নিচে নামতে হবে। এর জন্য আরও নিচে নামতে থাকে, কিন্তু এর কিছু সময় পর হঠাৎ নামানো বন্ধ হয়ে যায়। কুত্তান জানতে চায়, দড়ি লুজ করছো না কেন, কিভাবে নামবো? এদিকে উপর থেকে দড়ি শেষ। ইন্সপেক্টর বলে, তাতে কি, গাড়ি থেকে দড়ি নিয়ে আসো। কিন্তু রেস্কিউ অফিসার বলে, স্যার সেটা তো সমস্যা না, এই দড়িটা 120 ফুট, এর নিচে নামলে বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে, কারণ সেখানে অক্সিজেন পাওয়া যাবে না। তখন সুধীর গুহার মুখ থেকে কুত্তানকে বলে, কুত্তান দড়ি শেষ, আরও নিচে নামলে তুই অক্সিজেন নিতে পারবি না, তাই আমরা তোকে উপরে তুলে নিচ্ছি। কিন্তু কুত্তান বলে, দেখ আমি এখান থেকে ক্লিয়ার সুভাষের আওয়াজ শুনতে পাচ্ছি, এত নিচে নেমে এসে এখন আমি ওকে ফেলে কিভাবে যাই, তুই আরও বেশি দড়ি আনতে বল। ইন্সপেক্টর তখন রেগে গিয়ে কুত্তানকে উঠতে বলে, আর বলে, যদি তুমি নিজে উঠে না আসো আমরা তোমাকে টেনে তুলবো। এক পর্যায়ে তারা দড়ি টানতে শুরু করে। তখন কুত্তান বলে, আপনারা যদি আমাকে টেনে উপরে তুলতে চান তাহলে আমি আমার দড়ি এখান থেকে খুলে দেব। তখন এক প্রকার বাধ্য হয়েই আবার তাকে নামাতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই কুত্তান দেখতে পায় সুভাষ রক্তটা পাথরের উপরে পড়ে আছে। সাথে সাথে কুত্তান উপরে জানিয়ে দেয় যে সুভাষকে আমি দেখতে পেয়েছি, ও সারা শরীর রক্তে ভিজে আছে। সবার মাঝে এখন কৌতূহল, ওর কি অবস্থা, ও ঠিক আছে? সুভাষকে দেখা মাত্রই কুত্তান সুভাষের কাছে যায়, তাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে। কিন্তু সমস্যা হলো সে দড়ির গিট কিভাবে দেবে সেটাই ভুলে গেছে। সে অনেকবার চেষ্টাও করে, কিন্তু কিছুতেই মনে করতে পারে না। শেষমেশ সে নিজের মতন করে সুভাষকে নিজের শরীরের সাথে বাঁধে। সুভাষ তখন ভুলভাল ভুগছিল,
আর কুত্তানকে দেখা মাত্রই সুভাষ গলা চেপে ধরে, বলে কে তুই, বল কে তুই। বলতে বলতেই সুভাষ জ্ঞান হারায় এবং দুজনে পিছলে নিচে পড়ে যায়। দুজনের ভারে যখন দড়ি খুব টান পড়ে, উপরে যারা দড়ি ধরে টানছিল তাদের হাত থেকে দড়ি স্লিপ করে যায়। একজন তো গুহার মধ্যেই পড়ে যাচ্ছিল। তখনই মঞ্জুমাল বয়েজরা ছুটে গিয়ে দড়িটাকে ধরে ফেলে, আর তারা নিজেদের মতন করে দড়ি টানতে থাকে, কারণ এইভাবে দড়ি টানাকে তারা খেলার মতন করে নিত। কিন্তু আজ নিজেদের বন্ধুদেরকে টেনে তুলতে হবে মৃত্যুর মুখ থেকে, এভাবেই তারা দড়ি টানতে থাকে। এভাবেই দড়ি টানতে টানতে একসময় দড়িটা দুটো পাথরের মাঝখানে আটকে যায়, কোনোভাবেই তোলা সম্ভব হচ্ছে না। এদিকে দড়ির টানে কুত্তান বারবার পাথরের সাথে ধাক্কা খাচ্ছিল আর আঘাত পাচ্ছিল। এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে তারা কিভাবে তুলবে কিছুই বুঝতে পারছে না। আর ঠিক সেই সময় সেখানে অভিলাষ এসে পড়ে। সবাই তখন অভিলাষকে দেখে বলছিল, এই অভিলাষ, এটা কি করছিস, এটা মজা করার সময় না, তুই নেমে আয়। কিন্তু অভিলাষ উপর থেকে ভালো করে খেয়াল করে এবং সবাইকে বলে দড়ি লুজ দিতে। তখন সবাই বুঝতে পারে যে দড়ি পাথরের মাঝে আটকে গিয়েছিল। তখন সবাই দড়ি লুজ দেয় আর দড়ি আলগা হয়ে যায়। তারপর আবার সবাই মিলে দড়ি টানতে থাকে আর উপরে তুলতে থাকে। বেশ কিছুক্ষণ তোলার পরে অবশেষে কুত্তান সুভাষকে নিয়ে উপরে উঠে আসে। সবার চোখে তখন আনন্দের অশ্রু। তার অসম্ভবকে সম্ভব করেছে। সিজু সুভাষকে কোলে করে নিয়ে ছুটে গুহার বাইরে চলে আসে আর আগুন জ্বালিয়ে আগুনের পাশে এনে বসানো হয়, কারণ তার শরীরের তাপমাত্রা একদম নিচে নেমে গেছে। নিচে প্রচুর ঠান্ডা ছিল। তখন আইসি বড় অফিসারকে জিজ্ঞাসা করে, স্যার এখন তাহলে কি করব? অফিসারটি বলে, থানায় নিয়ে গিয়ে ফর্মালিটি পূরণ করতে হবে। কিন্তু আরমোগাম বলে, ওর শরীর রক্তাক্ত হয়ে আছে, ওকে আগে হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে, তারপর থানায় নিয়ে যাবেন। বাধ্য হয়ে পুলিশ সুভাষকে আগে হসপিটালে পাঠায়। হসপিটালে নেওয়া হলে প্রথমে সুভাষ এবং কুত্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাক্তার ওদের বন্ধুদেরকে ডেকে বলে, আপনাদের বন্ধু অনেক বড় ট্রমার মধ্যে আছে, আমাদের হসপিটালে যথেষ্ট ফেসিলিটি নেই, আপনারা ওকে এখানকার কোনো বড় হসপিটালে অথবা আপনাদের নিজেদের শহরে কোনো হসপিটালে নিয়ে যান। সুধীর বলে, কিন্তু পুলিশ? ডক্টর বলে, পুলিশের কথা শুনছো কেন? ওরা তো টাকা খাওয়ার জন্য বসে আছে। আমি ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারকে চিনি, আমি তার সাথে কথা বলে একটা ব্যবস্থা করছি। এরপর ডক্টরের সহযোগিতায় সুভাষকে নিয়ে নিজেদের শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকাল হতেই তারা হসপিটালে পৌঁছায় ও তাকে অ্যাডমিট করে। এদিকে সুভাষের মা সুভাষকে হসপিটালে দেখতে আসে। সে কুত্তানকে দেখে রেগে গিয়ে বলে, তুই না বলেছিলি তুই ওর খেয়াল রাখবি, ওর যদি কিছু হয়ে যেত আমার কি হতো? বুড়ো ঢ্যাবনা হয়েছিস, বিয়ে করে সংসার কর, তা না করে বাচ্চাদের জীবন নষ্ট করতে এসেছিস। কুত্তান অবস্থা বুঝতে পারে, মা তো ছেলের এমন অবস্থা থেকে এটা বলাই স্বাভাবিক, তাই কুত্তান চুপচাপ সেখান থেকে চলে আসে। এদিকে বাড়ি ফিরে সবাই যে যার কাজে যোগ দিয়েছে। সুভাষকে বাড়িতে আনা হয়েছে। কুত্তানের বিয়ের জন্য পাত্রী দেখছে। তবে সুভাষের মা এখনও কুত্তানের ওপর প্রচুর রেগে আছে। এদিকে সুভাষ চোখ বন্ধ করলে শুধু সেই গুহা দেখছে। সে একা ঘুমাতে পারে না, সারা রাত জেগে থাকে। এই জন্য সুভাষের মা সুভাষকে ডক্টরের কাছে নিয়ে যায়। কিন্তু সুভাষের মনের মধ্যে শুধু ভয়। চোখ বন্ধ করলে সেই দৃশ্যগুলো দেখছে। এরপরের সিনে আমরা দেখতে পাই সেই ট্রাক ড্রাইভারটি সোজা চার্চে চলে আসে এবং সে ফাদারকে সব জানায়। চার্চের ফাদার চার্চের ঘণ্টা বাজিয়ে গ্রামবাসীকে ডেকে কুত্তান এবং সুভাষের কথা সকল গ্রামবাসীদেরকে জানায়। কুত্তান নিজের জীবনের ঝুঁকি নিয়ে সুভাষকে বাঁচিয়ে অসম্ভবকে সম্ভব করেছে, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। এই পত্রিকায় সেই খবরই প্রকাশ পেয়েছে, যা শুনে সবাই কুত্তানকে দেখতে কুত্তানের বাড়ির দিকে ছুটতে থাকে। কুত্তান তো এত মানুষ থেকে পুরো অথবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এত লোক তার বাড়িতে কেন আসছে। এর মধ্যেই সেই খবর পেয়ে সুভাষের মাও এসেছে। সে কুত্তানকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে, কারণ সেই একমাত্র ব্যক্তি যার জন্য তার নারী ছেঁড়া ধন আজ বাড়ি ফিরেছে। এরপর দেখা যায় সেই গুহার গর্তগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে মুভির শেষে আমাদের এই গল্পের আসল চরিত্রগুলোকে দেখানো হয়, যারা মূলত এই পুনাম কেবে ঘুরতে গিয়েছিল আর এই অঘটন তাদের সাথে হয়েছিল। তো বন্ধুরা, কেমন ছিল আজকের এই গল্প? কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।